আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ সহযোগী সংগঠনের পদযাত্রা রামপুরা ব্রিজের কাছে আটকে দিয়েছে পুলিশ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে এই পদযাত্রা ১ ঘন্টার মধ্যে পৌঁছায় রামপুরায়। ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেয় পুলিশ। পরে ৬ জন প্রতিনিধি গিয়ে বসুন্ধরায় ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি হস্তান্তর করেন। ৩ সংগঠনের এই কর্মসূচিতে যোগ দেয় অসংখ্য নেতাকর্মী। পদযাত্রা থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন তারা। এছাড়া ভারত বিরোধী প্ল্যাকার্ডও দেখা যায় তাদের হাতে। পদযাত্রায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারতের শাসক গোষ্ঠী বিদ্বেষপরায়ণ, বাংলাদেশ বিরোধী। জনগণের আস্থা ও বিশ্বাস হারালে স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিণতি হবে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের চাওয়া থেকে লক্ষ্য ভিন্ন হলে ছিটকে পড়ার আশঙ্কা রয়েছে। রংপুর ও বরিশালের বিভাগীয় ও ঢাকার খিলক্ষেত থানার কর্মশালায় তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি সমাজে বিভেদ তৈরি করেছিল, আর বিএনপির লক্ষ্য দেশ পুনর্গঠন করা। এ কে মইনুল হক এবং আক্তার ফারুক শাহিনকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। নিরলস পরিশ্রম করে রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর খিলক্ষেত থানায় কর্মী সভা ও কর্মশালার আয়োজন করে বিএনপি। সকাল থেকেই হাজারো নেতাকর্মী হাজির হয় সেখানে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। দলের নেতাকর্মীদের তাই সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানান। আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারেন স্বৈরাচার পালিয়ে যাবার পরে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না। আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। ১৫ বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে? আজকে তো খুঁজে পান তাদেরকে। মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে। সহকর্মীবৃন্দ, দয়া করে প্রত্যেকে এই উদাহরণটি মনে রাখবেন। পরে বরিশাল ও রংপুরের বিভাগীয় কর্মশালায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, ভালো কোনো পরামর্শ পেলে ৩১ দফার প্রস্তাবনায়ও সংশোধনী আনবে বিএনপি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পলাতক স্বৈরাচার যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল, সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স, দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে এবং স্বাভাবিকভাবে বিএনপির সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা, এটিকে সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের কথাও পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খুব স্বাভাবিকভাবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত বিভ্রান্তিমূলক বা মিথ্যা প্রচারণা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বলেছেন, এই প্রচারণা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে চালানো হচ্ছে। এই ক্ষেত্রে বড় ধরনের অপপ্রচারের শিকার বাংলাদেশ। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতিমালা বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। মিরান্ডার প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন এবং জানান, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে তা প্রতিরোধে সতর্ক রয়েছে। আগামীকাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হবে আশাবাদ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ৫ অগাস্টের পরিবর্তন মেনেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে।
সকালে জাতীয় প্রেস ক্লাবে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 40 বছর পূর্তি উপলক্ষে সার্ক সাংবাদিক ফোরাম আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। দীর্ঘদিন ধরে অচল থাকা সার্ক কার্যকর করতে পারলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সার্ক কার্যকরে সদস্য দেশগুলোর সহযোগিতা চান তিনি। সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে বিরোধ কমালে গোটা অঞ্চলে সমৃদ্ধি আসবে। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না, এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে কথা বলেন তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত হয় বড়দিন ও 31st নাইটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক। জাতীয় ও বিশেষ দিবস নিয়ে কোনো আশঙ্কা নেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি। এছাড়া অবৈধভাবে কেউ বাংলাদেশে থাকতে পারবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কতজন আছে স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, ওইটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এ সময় ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দিতে দেশের গণমাধ্যমের সহায়তা চান উপদেষ্টা। বলেন, সীমান্তে সতর্ক আছে সংশ্লিষ্ট সবাই। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এমন অন্যান্য ইসেও তারা ওই কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম। আমার বাসায় যে সময় আপনি আসতেছেন সেই সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 5 বছর পর পর অন্তর্বর্তী সরকারের মেয়াদেই আগে স্থানীয় সরকার এবং পরে জাতীয় সংসদ নির্বাচন চেয়েছেন সাবেক স্থানীয় জনপ্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবনে আজ তাদের অভিমত গ্রহণ শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে প্রস্তাবনা তুলে ধরতে সাংবাদিক, সুশীল সমাজ, স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিদের প্রস্তাবনা গ্রহণ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা বলেন, অবাধ নির্বাচনের স্বার্থে আগে স্থানীয় সরকার নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন করতে হবে। দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন, প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখার দাবি তুলে ধরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। বদিউল আলম মজুমদার আরও জানান, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে এই মাসের মধ্যেই প্রস্তাবনা চূড়ান্ত করবেন তারা। তো ওনাদের যেটা দাবি, এই যে সব নির্বাচনই যেন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয়। পরের বার আশা করছেন যে সবাই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। আমরা 17 তারিখে জানবো, 17 তারিখে আদালতের রায় হবে, তো এই 17 তারিখের পরে আমরা জানবো। তো আমরা আশা করছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। ওনাদের দাবি হলো তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা বাড়িয়ে দিয়ে স্থানীয় এবং জাতীয় নির্বাচন একত্রে করা। অধিকাংশই বলেছেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা শেষ করে তারপরে জাতীয় নির্বাচন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিগত 15 বছরে দেশের সততার পরিবর্তে শঠতা, ন্যায় বিচারের পরিবর্তে অন্যায়, আশ্রয়ের পরিবর্তে নিপীড়নকে নিয়মে পরিণত করা হয়েছিল। এই অবস্থা থেকে উত্তরণের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা নিশ্চিত করা হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন বিষয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে। আমি উপরে যে মূল্যবোধের বিনাশ, বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি, সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল রোববার খারিজ করেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ। এই আদেশের ফলে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকলো বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী। গত 24শে অক্টোবর হাইকোর্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের এই 5 মামলার কার্যক্রম বাতিল করে রায় দেয়। 2019 সালে এসব মামলা করা হয়। আমরাও কোনো সুদ নিব না, এই সমস্ত আইন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার পর হাইকোর্টে বা কোনো নিম্ন আদালতে কোনো বিচারকের পরিবর্তন, তার উপরে কোনো শাস্তি বা কোনো কিছু করা হয় নাই। এখানে সম্পূর্ণটা আইনের বিধান অনুযায়ী চলছে এবং কোনো কিছুতেই উনি ইন্টারফেয়ারেন্স করছেন না। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার সময় আহত একজন ব্যবসায়ী ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ 164 জনের নাম উল্লেখ করে 400 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন। আদালত বিষয়টি পরবর্তীতে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকীর আদালতে মামলাটির আবেদন করেন আহত ব্যবসায়ী এনামুল হক। মামলার বাদী জানান, গত 26শে নভেম্বর মামলা সংক্রান্ত একটি কাজে চট্টগ্রাম আদালতে যান তিনি। ওই দিন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি চলছিল, কিন্তু আদালত চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশের পর আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় চিন্ময় অনুসারীরা। এ সময় এনামুল হককেও চিন্ময়ের অনুসারীরা গুরুতর আহত করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা শেষে আজ আদালতে 400 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন তিনি। আদালতে আহত ব্যবসায়ী এনামুল হকের জবানবন্দি গ্রহণ করা হয়। এদিকে আইনজীবী সাইফুল আলিফকে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। আমলা নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কমিশন সংস্কারের সফলতা আসবে না বলে জানালেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সকালে মানিক মে অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস উপলক্ষে সচেতনতামূলক মানববন্ধনে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনের পরেও দুদক সংস্কারের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ তার। সাঁড়াশি অভিযানের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে দুদককে ব্যবহার করেছিল। কেউ যাতে ভবিষ্যতে এমনটি করতে না পারে এবং সংস্থাটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। 2 বছরের চড়া মূল্যস্ফীতির কারণে চাল গম খাওয়া কমিয়ে খাদ্য অভ্যাস পরিবর্তনে বাধ্য হয়েছে সাধারণ মানুষ, এমন মন্তব্য করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনে দ্বিতীয় দিনের খাদ্য নিরাপত্তা বিষয়ক আলোচনায় এমন কথা উঠে আসে। এ সময় বক্তারা বলেন, 90-এর দশক থেকে চাল আমদানির জন্য ভারত নির্ভর হয়ে পড়ে দেশ। এরপর থেকে বড় পরিবর্তন আসে অভ্যন্তরীণ বাজার দরে। নিয়ন্ত্রণ চলে যায় গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে, যার কারণে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে বাধ্য হয় সাধারণ মানুষ। অনুষ্ঠানে দেশের পোশাক খাতের সাম্প্রতিক পরিস্থিতি কাটিয়ে সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন বক্তারা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন।
www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।